আমি 6 মাস প্রসাদে ছিলাম না বলে ওই সুখাক্ত পর্যানা আত্মচিক্ষারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে। কারো কারো পেটে নেই ভাত, কারো পরনে নেই কাপড়, কারো কারো মাথা গুজিবার না একটুকু ঠাই। কিন্তু কিন্তু কেন কেন আমার রাজ্য এত হাহাকার? যাদের চক্রান্তেই হোক সেই জালিমদেরকে আমি ধরে কঠোর বিচার করব। তাই করা উচিত মহারাজ, তাই করা উচিত। ওই দুর্নীতিবাজ শয়তানের বিচার না করলে আপনার রাজ্যে কিছুতেই শান্তি ফিরে আসবে না মহারাজ। কে বিচার হবে? ওই সমস্ত অপরাধীদের বিচার হবে। যে যে আমার বিচারের অপরাধী তাকেই ভোগ করতে হবে। বলো বলো ভীম সিংহ, ওই রাজ কর্মচারীদের মধ্যে কে সেই দুর্নীতিবাদ? বলো, জবাব দাও। মন্ত্রী নকুল দেব মহারাজ, মন্ত্রী নকুল দেব। হ্যাঁ মহারাজ, মন্ত্রী নকুল দেব। ওহ, যাকে বিশ্বাস করে রাজ্যভার হাতে তুলে দিয়েছিলাম, ওই কিছু দিনের জন্য বাইরে গিয়েছিলাম, আর সেই নিরীহ বলদের গায়ে করেছে অত্যাচার। ওই রাজার সুকাত্রী প্রজাদের মুখে মুখে ছিল, আর সেই করেছে তাদেরকে বিস্ময়। আমি আমার বলেও তাকে আমি ক্ষমা করব না। ওই ওই দুর্নীতির শাস্তিটাকে ভোগ করতেই হবে। কোথায় কোথায় সে মন্ত্রী? ওই দুর্নীতির অপরাধে মন্ত্রী নকুল দেবকে বন্দী করে রেখেছে মহারাজ। হ্যাঁ মহারাজ, ওকে বন্দী করে রেখেছে। সাব্বাস ভীম সিংহ, সাব্বাস। আজ তোমার এই প্রশংসা না করে আমি কিছুতেই ভাবতে পারছি না। এবার হাজির করাই বন্দী নকুল দেবকে এখানে পাঠিয়ে দে। মহারাজ বিচার করুন। কে সেই শয়তান যে বিনা অপরাধে আমার হাতে শিকল পড়েছে? শয়তান ভীম সিংহকে। চুপ করুন মন্ত্রী মহাশয়। আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি মোটেই অপরাধী নয়। এই ভীম সিংহের দুর্নীতির প্রতিবাদ করেছিলাম বলে আজ আমাকে এই পরিণতি। আমি আপনি নিরপরাধীকে মুক্তি দিয়ে আসল অপরাধীকে বন্দী করুন। খামোশ মিথ্যাবাদী, নিজের দোষ পরের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না, তাহলে নির্ঘাত মরবে। মিথ্যে অপরাধের পূজা মাথায় নেওয়ার চাইতে মৃত্যুই যে আমার অনেক ভালো। আপনি আমাকে শাস্তি দেন জাহাপনা, আপনি আমাকে শাস্তি দেন। তবু মিথ্যা অপবাদ নিয়ে আমার পবিত্র মনটাকে কর্ষিত করে তুলবেন না জাহাপনা, কর্ষিত করে তুলবেন না। আদেশ করুন মহারাজ, আমি এই দুর্বলের আঘাতে ওর জীবন এখন শেষ করে দেব। এখানে হত্যা নয়, ও পাবে তিলে তিলে শাস্তি। ওই প্রতাপের অপরাধে ওকে চাবুক মেরে সোজা করে দাও। চালাও চাবুক, চালাও চাবুক। সাবধান গাইত, ওর গায়ে আরেকটা চাবুকের ঘা বলে ওকে আমি হত্যা করবো। শয়তান কি সামান্য দস্যুর এত সাহস?
বাহুতে কত শক্তি। সেই শক্তি নিয়ে আমার সঙ্গে লড়াই করতে এসেছি। আর জীবনে বেঁচে থাকতে আমার সঙ্গে কোনোদিন লড়তে আসবি না। তাই আজ আমি তোকে ক্ষমা করে গেলাম। মন্ত্রী মহাশয়, এই অশ্বখানা হাতে তুলে নিন। তাই করছি। এবার চলে আসুন আমার সঙ্গে। এই দাঁড়াও, ওই রাজবন্দিকে নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছ? এই এই বিচার থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। তার পূর্বে বিচার করুন তাকে। ওই 3 দিন অনাহারে থাকার পর আমি ওই কচি শিশুটাকে নিয়ে দুধের সন্ধানে বেরোলে আমার এই শয়তান আমার স্ত্রীকে করলো হত্যা, আমার জীবনটাকে বরবাদ করে দিল। কে কে সেই শয়তান? ওই সেনাপতি বিভীষিংহ। সাবধান দস্যু, ওই মিথ্যা বলার অপরাধে তোর জীবন দিয়ে খেসারত দিতে হবে। সেই ভয় আমার নেই শয়তান। যার স্ত্রী হলো শয়তানের হাতে নিহত, কচি শিশুটা দিল অনাহারে জীবন। আর কিসের ভয় আমার? মৃত্যু না, না, সে তো আমার অনেক পূর্বেই হয়ে গেছে। আর আমার অন্তরে মৃত্যুর ভয় আমার নেই শয়তান, মৃত্যুর ভয় আমার নেই। আদেশ করুন মহারাজ, আমি এই জানোয়ারটাকে আগে হত্যা করি। শক্তির পরীক্ষা তো অনেক আগে হয়ে গেছে পরিপূর্ণ। আর কেন? আর তুমি এও জেনে রেখো, তোমার অত্যাচারে এই অগঠিত রাজ্যের মানুষ এক ফুট বাচ্চা নেওয়া আর অবলা নারীদের চোখে নাই গো। আর সেই থেকে তুমি শোনে না আসো, তাহলে এই সবাই ক্ষমা করলে এই কাল জগৎ কখনো ক্ষমা করবে না, কখনো না, কখনো না। কে 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 তুমি দস্যু? ওই তোমার দেশ কথার প্রেমিকের পরিচয় পেয়ে সত্য আজ আমি ভাবত। কি কি মনে চাই তোমার? একদিন যে আবার শোক ছিল, সোনার সংসার ছিল, আমার মুখে ছিল, কিন্তু এই শয়তানের চক্রান্ত আজ আমি সর্বহারা, আমি নিঃস্ব। আর হাজার হাজার অন্যায়ের প্রতিবাদ আমিও একজন মারা, আমিও যে একজন, আমি তবু তবু যে তোমার একটা পরিচয় আছে। ওই উপরের ভেটে টাকা হলো তোমার ভিতরে লুকিয়ে রয়েছে জীবনিত। আমার পরিচয়, আমি এই সমাজে টাকা এছাড়া আমার কোনো পরিচয় নাই মহারাজ, এছাড়া আমার কোনো পরিচয় নেই। চলে আসুন মন্ত্রী মহাশয়, আমার সঙ্গে চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। আদেশ করেন মহারাজ, ওদেরকে আমি ধরে আনি। আর আর বাহাদুরি দেখাতে হবে না। এবার আমি ভালো করে বুঝতে পেরেছি ভীমসিংহ কে কে সেই চক্রান্তের নায়ক। ওই সব কিছু জেনে শুনেও বিচার ক্ষেত্রে আজ আমি পরাজিত।
তুমিও জেনে রেখো কীর্তিমান পুরুষ, তুমিও আমারও বর্তমানে অনেক কীর্তি করেছ, কিন্তু আর এগিয়েও না। তাহলে যে তোমার মৃত্যুকে কেউ প্রতিবাদ করতে পারবে না, কথাটা মনে থাকে যেন, কথাটা মনে থাকে যেন, মনে থাকে যেন, যেন। ঠিক আছে রাজা, আমিও দেখে নিব কোথাকার পানি কোথায় গিয়ে নামে। এই প্রতিবাদ যদি না করতে পারি তাহলে ব্যথা আমার নাম সেনাপতি ভীমসিংহ। রানী, বলুন মহারাজ। আজ এই বিবাহ উৎসবের দিনে আজ প্রাসাদটা দেখছি নতুন ভাবে জেগে উঠেছে। ওই একদিকে ঢাক সানের শব্দ, অন্যদিকে পাইপিয়াদের ছুটাছুটি, সব কিছু মিলিয়ে রাজ প্রাসাদটাতে নতুন ভাবে সবার হাসি আর হাসি। আমারও তাই মনে হচ্ছে মহারাজ। না না, আমাকে যে আর বসে থাকলে চলবে না। চঞ্চল কুমার হয়তো এখনই চলে আসবে, তাদের যে আশীর্বাদের আয়োজন করতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, করতে হবে। তবে তবে শোনো রানী, আমার একটি মাত্র ছেলে, এই উপলক্ষে একটু নাচে গানে সারা প্রাসাদটাকে একেবারে মুখরুতি করে দাও। মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আমি এখনই ওই নর্তকীদের ডেকে দিচ্ছি। কোথায় গেছিস নর্তকী, পাঠিয়ে দে। Hey!
আমার বন্ধু খুশি হইতো এই আমার পায়ে কতর গোলাপ দিত আমার ঘরে আইলে যাও, এবার তোমরা যাও। কেমন হলো রানী? চমৎকার হয়েছে মহারাজ। ভালো হয়েছে, হ্যাঁ? মহারাজ, আপনি খুশি হয়েছেন তো? আমি খুশি হয়েছি, তুমি তাই খুশি বুঝি? হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আমিও খুশি হয়েছি। এবার আমাদের চঞ্চল কুমারকে আসতে দেন নাকি বলো? আচ্ছা ঠিক আছে, আসতে বলো। মহারাজ চন্দন, নেন মহারাজ, এবার আপনাদের বিয়ের আশীর্বাদের কাজটা সেরে ফেলুন। যা নয়ন, এবার তোমার শ্বশুর শাশুড়িকে এই প্রণাম করে গিয়ে। আশীর্বাদ অনুষ্ঠান শেষ করার পূর্বে এই নববধূর পরিচয় পর্বটাকে শেষ করে দিই। ওই পরিচয় পত্র মানে? আছে মহারাজ আছে। ওই নববধূ সজ্জিত ভদ্র মহিলা হয়তো জানে না তার আসল পরিচয়। এসব এসব কি বলছো রঘুবর? তার আর কিছু পরিচয় আছে নাকি? আছে মহারাজ আছে। নয়ন মালা আসলে মন্ত্রীর কন্যা নয়, রঘুপতি! নয়ন মালা হচ্ছে সামান্য একটা চাষারি মেয়ে। মহারাজ, এ কি বলছি? ও ঠাকুর, কি শুনালে তুমি? মিথ্যে মিথ্যে কথা মহারাজ। মিথ্যে কথা মহারাজ, এ যে সম্পূর্ণ মিথ্যে। নয়নমালা একমাত্র আমার বোন। অসম্ভব। এই কথা যদি মিথ্যা হয়, হত্যার আদেশ দিল আমি মাথা বেঁধে নেব জাহাপনা। আমি ওই মন্ত্রী মহাশয়কে পাঠিয়ে দিচ্ছি। আপনি সত্যি বলছি না মিথ্যা বলছি? আমি এক্ষুনি ওই মন্ত্রী মহাশয়কে পাঠিয়ে দিচ্ছি। আপনি সত্য মিথ্যাটার প্রমাণ করে নিন। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। রানী, মহারাজ, আমি ওই সমস্ত দুনিয়াটাকে দেখছি অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে ওই সমস্ত বছরটা এমনি আমার মাথায় ঢুকে পড়েছে। আমি যার ঠিক থাকতে পারছি না রানী, আমি যার ঠিক থাকতে পারছি না। মহারাজ, কোথায় কোথায় মন্ত্রী? আদেশ করুন জাহাপনা। বলুন বলুন মন্ত্রী মহাশয়, ওই নয়নমালা কার মেয়ে? কি তার আসল পরিচয়? বলুন, জবাব দেন। যদি মিথ্যা হয় তাহলে আপনাকেও আমি রেহাই দেব না।
নয়নমালা মানে আপনার কন্যা নয়? না না মহারানী, তবে মন্ত্রী মহাশয়, বাবা কি বলছো তুমি বাবা? আমি তোমার মেয়ে নই। জানি রে মা, জানি আজ আর সত্যকে যে গোপন করা যাবে না, তাই বলছি রে মা, তুই আমার অনুজাত কন্যা নয়। না কাকা, তুই যে আমার পালিত কন্যা। সেই কথা আগে কেন বলেননি? উপায় ছিল না মহারানী। আজ থেকে সেই 15 বছর আগে এক জল্লাদের হাত থেকে তাকে বাঁচিয়ে এনে এতটুকু বড় করেছি। তার পিতা ছিল একজন দরিদ্র ব্রাহ্মণ। মহারাজ, আমি আর শুনতে চাই না মহারাজ। আমি এই অসভ্য আশঙ্কায় আমার এই বুকের পাঁজরগুলো যে ভেঙে যাচ্ছে মহারাজ। আমি আর দাঁড়াতে পারছি না মহারাজ। আমি চলে যাচ্ছি মহারাজ, আমি চলে যাচ্ছি। হলো না আমার বোনের সুখের হাসি দেখা, সৌভাগ্য যে হলো না। ওগো ঠাকুর, যার সুখের জন্য দিন রাত পরিশ্রম করে তোমার পায়ে মাথা ঠুকে কেঁদেছি, হাজ কেনে তুমি তাদের সুখ কেড়ে নিলে ঠাকুর। কেন কেন কেন? না ভাইয়া, এসব কথা তুমি বলো না। হ্যাঁ বুঝছি, কিন্তু কোনো উপায় নাই। বলো বলো পিতা, কে আমার পিতা? কে তার নাম? আরে তোর পরিচয়টা এই বলে এই কথাটা আর বলিস না রে মা। আমার এই বুকের পাঁজরটা ভেঙে যাচ্ছে রে মা। তোকে আমি লালন পালন করে বড় করেছি, আজ তোকে হারিয়ে যে আমাকে ফিরে যেতে হচ্ছে। তোর বাবার নাম ছিল ওই জগাইছা, এর বেশি আর জানতে চাস না রে মা। আরে জানতে চাস না। তাহলে আপনি চলে যান মন্ত্রী মহাশয়। আমি জানি সহ্য করতে পারছি না। সামান্য একটা গরিবের মেয়েকে তুমি ওই মন্ত্রী কন্যা বলে পরিচয় দিতে আপনার বিবেকের থেকেও বাঁচল না। আমি ভেবেছিলাম তারপর জন্ম পরিচয় হয়তো কেউ জানতে পারবে না, নয়ন আমার সন্তান বলে চিরদিন বেঁচে থাকবে। এখন দেখছি ভুল, সবই ভুল, সবই ভুল, সবই ভুল। পিতা, আপনি ওই নয়নের মালাকে ক্ষমা করে তাকে ঘরে তুলে নিন পিতা। অসম্ভব! ওই একটা সামান্য গরিবের মেয়ে কোনদিন রাজা লক্ষণ রায়ের পুত্র বধূ হতে পারে না। ওকে তুমি ভুলে যাও পুত্র, ওকে তুমি ভুলে যাও। আপনি আমাকে ক্ষমা করুন পিতা। কুমারকে হারিয়ে আমি যে বেঁচে থাকতে পারবো না, হয় আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেন, নয়তো আমাকে এই দুনিয়ার মুখ থেকে বিদায় করে
না নয়ন, নয়ন তুমি আর ভেঙে পড়ো না নয়ন। পায়ে মিহিনা আমি কারোর অনুরোধ রাখবো না। আমি রাজা ওই সামান্য একটা গরিবের মেয়েকে ওই পুত্র করে নিতে নিজের আবির্জাতকে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারবো না। এই কথা তুমি মনে রাখো পুত্র, এই কথা তুমি মনে রাখো। ওই মেয়েকে তোমাকে ভুলতেই হবে, ভুলতেই হবে। কথাটা মনে থাকে যেন, কথাটা মনে থাকে যেন। দেখি এবার এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি আর কাউকে দেখাবো না। কোথায় যাবে নয়নমালা? আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? তুমি লজ্জায় ঘিরায় এই অন্ধকারে মুখ ঢাকার চাইতে আমি তোমার এই প্রাসাদ ছেড়ে চলে যাব। আমি বেঁচে থাকতে তোমাকে হারাতে পারবো না, তোমাকে হারাতে আমি পারবো না। স্বামী, এই জগৎ তোমার পিতা মাতা যে আমাকে গ্রহণ করবে না। না প্রিয়, তুমি আমার পর মিথ্যা অপমান করো না। না স্বামীরা, এই
বিদায়ের বেলায় আমাকে তুমি আর বাধা দিও না। আমাকে যে যেতে হবে, কারণ আমি যে গরিব হয়ে পৃথিবীতে এসেছি, এটাই যে আমার চরম অপরাধ। তবু যে আমি তোমাকে হারিয়ে যেতে দিব না। তোমাকে ওই হারানোর কথা আমি কিভাবে মেনে নিব? সইতে হবে কুমার, এটাই যে ওই বিধাতার পরিবার, আর যে মানুষের চক্রান্ত। না নরমালা না, ওই সমস্ত পরিহার, ওই সমস্তের চক্রান্ত আমি যে তোমাকে রোধ করে দিব নরমালা, আমি যে রোধ করে দিব। তুমি তুমি ওই পথ থেকে ফিরে এসো নরমালা, তুমি ওই পথ থেকে ফিরে এসো। কোনো উপায় নেই কুমার, তোর অন্ত তোর ভাগ্য যে আমার সোনার মুঠি ধরে টানছে। ন্যায়ের ন্যায় পাত্রী বলে আমি আর এখানে থাকতে পারবো না। আজ আমার বেলায়, আজ আমার বেলায় তোমাকে অধিকার থেকে আমি যে আর পাচ্ছি না নয়ন, তোমাকে আমি মুক্তি দিয়ে গেলাম। আমি যে আর পাচ্ছি না। সুখে থাকো, সুখে করে
তোমার এই পাগল করা গানে আমাকে যে এখানে টেনে এনেছে আর স্মরণ করে দিয়েছে আমার ওই হারানো দিনের স্মৃতি। আবার শুনতে চাই, গাও মা, তুমি আরেকটা হারানো দিনের গান গাও মা। না, আমি আর গাইতে পারবো না। গাও না, আমি তোমার গান শুনবো। তোমার এই মধুমাখা কণ্ঠে গাওয়া গান আমাকে যে পাগল করে তুলেছে, গাও বলছি। কি আপনি কেন আমার গান শোনার জন্য আপনি এত আকুল হয়ে উঠেছেন? আমি এই সমাজে অবহেলিত। দাঁড়াও, এই তুমি পালিয়ে যাচ্ছ কেন? এই কার বয়ে?
যার নাম শুনলে মানুষ আতঙ্কে শিউরে ওঠে, সেই কালো ডাকাতের ভয়ে। তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ। আমি ডাকা, আমি এই সমাজের, তাই তো মানুষ আমাকে এত ভয় পায়। তুমি বলতে পারো কি অপরাধ আমার? আমি তো ডাকাত হয়ে জন্মিনি মা। কেন কেন আমি ডাকাত হলাম? তবু যে আপনি ডাকাত বলেই পরিচিত। কিন্তু আমি তো ডাকাত হয়ে এই পৃথিবীতে আসিনি মা। তবে তবে কেন আমাকে ডাকাত বানিয়েছে? আর যাদের চক্রান্তে আজ আমি ডাকাত হয়েছি, জানিয়ে জানলে এর জবাব কেউ দিতে পারবে না। তাহলে কি আপনি? এতদিন ছিলাম আমি শান্ত শৃঙ্খলা মানুষ, কিন্তু ভাগ্যের নির্মম পরে আসে হচ্ছে আমি ডাকাত। আর আমি ডাকাতি করি ধ্বংস সম্পদ লুটে করার জন্য নয়, ওই ক্ষুধার্ত ওইটাই কি আমার অপরাধ? এর জবাব যে আমিও দিতে পারছি না। এবার আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। কোথায় কোথায় যাবে তুমি? জানি না, তবে কোনো আশ্রয়হীন সন্তানে। তবে কি তুমি? আমি হচ্ছে সর্বহারা এক ভিখারি। কিন্তু কে তোমার এই অবস্থা কেন? আমি যে গরিব হয়ে এই পৃথিবীতে এসেছি। না এটাই যে আমার অপরাধ। না, বুঝেছি। তবে তোমার পরিচয়? জনবধূ এই কালো ডাকাতের হাতে যখন তুমি পড়েছো মা, আর তোমার পথে পথে ঘুরে বেড়াতে হবে না। কারণ ওই কালো ডাকাত অত্যাচারী মানুষের জন্য ডাকাত, নির্যাতিত মানুষের জন্য বন্ধু। যাও মা, ওই যে বেউটা বিজ্ঞান পিছনে আমার একটা সূত্র ঘর আছে, আজ থেকে তুমি ওখানে থাকবে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যাও যাও মা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি। কে কে এই নারী? এই চোখ, এই মুখ ঠিক যেন আমার অনেক দিন আসছে না। ঠিক আমার না না না, আমি কি ভাবছি, সে তো অনেক দিন আগে মারা গেছে। আর কোনোদিন কি আমার চামেলি ফিরে আসবে না, আর কোনোদিন আমার চামেলি ফিরে আসবে না।
আমিও যাইতাছি। সমাধান কে কি রে, তুই কি ফিরে আলি নালো? বল বল, সংবাদ কি? আমার সমাসর্দার ওই সন্ন্যাসীর সন্তাবেশ ধারণ করে আজ পশ্চাতের সম্পূর্ণ খবর আমি নিয়ে এসেছি। তাহলে হীরাবাই আজই রংমহলে যাচ্ছে। এই সর্দার আজ রংমহলে যাচ্ছে। সাব্বাস, আজ রাতে আমাদের প্রসাদ ঘেরাও করতে হবে। এই শয়তানি রঘুপতি, এই বাইজি আর সুরার পিছনে তুমি হাজার হাজার টাকা খরচ করবে, আর এই ক্ষুধার্ত জনতাকে একটা টাকা দিয়ে তুমি সাহায্য করবে না। এবার কালু টাকা যাচ্ছে এই তোমার সঙ্গে বুঝা কবরা করতে। আপনাদের খুবই শব্দ হয়ে যেতে হবে সর্দার, কারণ ওই পশ্চাতে তো পায়ে পেতার কোনো অভাব নাই। তাই আমাদেরকে ওই গোলাবারুদ ছাড়া কখনো যেতে পারবে না। সেই ভাবনা তোকে ভাবতে হবে না। এই কালু ডাকাত কখনো কাঁচা কাজ করে না। এবার চল আমার সাথে। শুনেছি ওই বাগদির মেয়ে বিয়ের যৌতুকের টাকা নিয়ে ওই জোগাড় করতে পারছে না বলে কানাই বাগদি তা মাথায় হাত দিয়ে কাটছে। আর সেই যাতে ভেঙে না যায়, সেই ব্যবস্থায় আমাকে করতে হবে। চলে আয়, ওই শোনো সর্দার, চলে আয়। এই কোথায় আছো, কিভাবে আছো? ওই তোমাকে হারিয়ে রাজপ্রাসাদে থাকতে আমার যে মুঠে ইচ্ছা হচ্ছে না। আমিও ফিরে আসছি তোমার কাছে। ওই যেমন করে হোক আমি যে তোমাকে খুঁজে বের করব নয়ন, আমি যে তোমাকে খুঁজে বের করব। তবু তবু আমার পিতার ধনু রূপে দাঁড়িয়ে আর যে আমি ফিরে আসবো না, আর আমি ফিরে যাব না। আরে ও Thank you.
কি ব্যাপার চঞ্চল কুমার, তুমি রাজপুত্র, তোমার কণ্ঠে এই বিরহের গান কেন? মা কি হয়েছে বাবা? চলতে পারছি না, আমি যে চলে যাব মা, আমি যে অনেক দূরে চলে যাব মা। সে কি কথা বাবা? আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? এখানে থাকবে না হবে জাতি তোমার, থাকবে না ওই ধরে আমি যে সেখানে চলে যাব মা, আমি যে সেখানে চলে যাব। জানি বাবা জানি, তুই নয়ন কলেজে হারিয়ে তুই পাগল হয়ে গেছিস বাবা। চল বাবা, তুই ঘরে চল, আমি তোকে সান্ত্বনার বাণী শুনিয়ে তোর সকল দুঃখকে আমি দূর করে দেব। না মা না, আজ যে আমার ভুল ভেঙে গেছে, চিনতে পারছি তোমাদের ওই গর্বিত শেষ সমাজে থাকবে না, ওই গরিব ধনীর কাছে হবে লাঞ্ছিত। এই সমাজ ছেড়ে আমি যে নতুন সমাজে চলে যাব মা, আমি ওই নতুন সমাজে চলে যাব। তুই আমাকে ছেড়ে যাসনি বাবা, আমাকে ছেড়ে তুই কোথাও যাসনি। আমাকে তুমি আর বাধা দিও না মা, আজ আর আমি শুনবো না কারো কথা, মানবো না নীতির ব্যবস্থা। ওই নির্যাতিত মানুষের মাঝে মিশে গিয়ে ওই সেই মানুষকে সেবা করে আমি যে তাদেরকেই করে নিব বড় আত্মীয়। ওরে না, তোকে যে আমি যেতে দেব না বাবা, তোকে হারিয়ে আমি পৃথিবীতে কিছুতেই বেঁচে থাকতে পারবো না। আমি যে তোর গর্ভধারিণী মা। মাগো, তুমি যে আমার গর্ভধারণী মা, তবু যে আমি তোমার কথা রাখতে পারছি না মা। তুমি যদি আমি তোমাদের অবৈধ সন্তান, আমার অপরাধ ক্ষমা করে দিও মা, আমার অপরাধ তুমি ক্ষমা করে দিও। বিদায়।
কেন পাগল আমি চলেছি অহজানা পথে জাহানি নামাতা আছে ভাগ্যে এই কালে পরকালে আমি পাই পরকালে আমি পাই আমি যে পাগল হয়ে গেলাম